সুপ্রভাত আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্ররা। আমি তোমাদের বিদ্যালয়ের বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের একজন শিক্ষক, তোমাদের SKR স্যার। আজকে আমি তোমাদেরই পাঠ্য একটি খুব সুন্দর কবিতা, কেন সুন্দর কবিতা বললাম তোমরা পরে বুঝতে পারবে, যে এত সহজ ভাষায় একটা বাস্তব সত্যকে এত সুন্দরভাবে কবিতায় উপস্থাপন করা যায়, আমরা এই কবিতাটিতে দেখতে পাব। কি বললাম? এত সহজ কথায় একটা বাস্তব সত্যকে, এবং এই কথাটি একদম ধ্রুব সত্য। তবে এই কবিতাটি নিয়ে আলোচনার আগে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা থেকে আমাদের উদ্ধার পেতে গেলে, অর্থাৎ করোনা ভাইরাসের যে ভয়ানক প্রকোপ, সেটা থেকে আমাদের বাঁচতে গেলে আমাদেরকে সচেতনতা অবলম্বন কিন্তু করতেই হবে। তোমরা অবশ্যই সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো, সচেতন থাকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও। যেটা বলছিলাম, যে আজকের আমাদের এই যে কবিতা, এই কবিতায় একটা সত্য কথা, বাস্তব সত্য কথা। সেই সত্য কথাটা কি না, সেই কবিতায় বলা হচ্ছে যে যে জিনিস আমরা সহজেই পেয়ে যাই, সেই জিনিস পাওয়ার মধ্যে কোনো আনন্দ থাকে না। এটা কিন্তু সত্যি কথা। যে জিনিস আমরা খুব সহজে পেয়ে যাই, সেই জিনিস পাওয়ার মধ্যে আমাদের কোনো আনন্দ থাকে না। হ্যাঁ, মানে যে তৃপ্তি, আনন্দ, মনের ভালো লাগা, সেটা থাকে না। কোনগুলোতে থাকে না? না, যেটা আমরা খুব সহজে পেয়ে যাই। কিন্তু যে জিনিস পেতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, যে জিনিস পেতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, সেই জিনিস পাওয়ার আনন্দটা কিন্তু অপরিসীম। তাহলে কি বললাম? না, যে জিনিস পেতে গেলে আমাদের প্রচুর দুঃখ কষ্ট সহ্য করতে হয়, সেই জিনিস কিন্তু পাওয়ার আনন্দ, তৃপ্তি, ভালো লাগাটা অনেক বেশি। মানে সহজে যে জিনিস আমরা পাচ্ছি, তাতে কিন্তু সেই আনন্দ, সেই তৃপ্তি আমরা পাবো না। যেটা পাবো আমরা দুঃখ কষ্ট করে, অনেক দুঃখ কষ্ট করে যে জিনিসগুলো আমরা পাবো। তাহলে কি বললাম? না, যে জিনিস আমরা অতি সহজেই পেয়ে যাই, সেই জিনিস পাওয়ার মধ্যে আমাদের কোনো আনন্দ থাকে না। আর যে জিনিস পেতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, সেই জিনিস পাওয়ার আনন্দ কিন্তু প্রচুর। হ্যাঁ, আরেকটা কথা, এই কবিতায় আরেকটা দিক দেখানো হচ্ছে যে শান্ত সাদামাটা জীবনের চাইতে, শান্ত এবং সাদামাটা জীবনের চাইতে, বেশ আমার জীবনটা শান্ত, সাদামাটা, নিরুপদ্রব, মানে কোনো উপদ্রব নেই, বেশ একটা সাধারণ গতিতে চলছে, এই জীবনের চাইতে একটু উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর জীবন আমাদের ভালো লাগে। আমরা বেশি এটাকেই উপভোগ করতে ভালোবাসি। হ্যাঁ, আর এটাই কিন্তু হওয়া উচিত। একেবারে শান্ত সাদামাটা যে জীবন চলছে, সেই জীবনের মধ্যে যে জীবনটাকে উপভোগ করা, সেটা কিন্তু হয় না। কিন্তু কোনটাতে হয় না, একটু উত্তেজনাপূর্ণ, একটু রোমাঞ্চকর জীবন, হ্যাঁ, সেই জীবনটায় কিন্তু আমরা অনেক বেশি উপভোগ করি, সেটা অনেক বেশি উপভোগ্য হয়। এইরকম একটা ধারণা নিয়ে আজকে আমরা একটা কবিতা পড়ব। সেই কবিতায় একদম কবি প্রথম দিকেই দেখাচ্ছেন যে আমাদের এই শান্ত সাদামাটা জীবন, কিছু কিছু নমুনা সেখানে তুলে ধরছেন, এবং তারপর তিনি দেখাচ্ছেন যে এই শান্ত সাদামাটা জীবন নয়, জীবনে দুঃখ কষ্ট থাকতে হবে, তবে আমরা কিন্তু যে ফল লাভ করব, সেই লাভটার মধ্যে আনন্দ পাবো, তৃপ্তি পাবো। এই ধরনের ধারণা নিয়ে আজকে আমরা একটা কবিতা পড়ব। কবিতাটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেই কবিতাটার নাম হচ্ছে মিষ্টি। কবিতাটির নাম হচ্ছে মিষ্টি।
কার লেখা? না কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা। কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি। কবিতাটি নামও যেরকম মিষ্টি, কবিতাটি পড়েও তোমাদের কিন্তু খুব মিষ্টি লাগবে। কারণ এত সহজ ভাষায় এত সুন্দরভাবে যে একটা সত্যিকে তুলে ধরা যায়, আমাদের জীবনের একটা সত্যিকে তুলে ধরা যায়, মনের ভালো লাগাকে তুলে ধরা যায়, আমরা কিন্তু এই কবিতাটায় দেখতে পাবো। ফলে কবিতাটার নাম শুধু মিষ্টি, এটা কিন্তু ঠিক আছে, নামকরণ তো কবিতার মিষ্টি, তোমাদের পড়তেও কিন্তু বেশ মিষ্টি লাগবে। আমরা প্রথমেই কি করব না, প্রথমেই আমরা একটু কবি পরিচিতিটা জেনে নিই। হ্যাঁ, কারণ কবি পরিচিতি থেকে তোমাদের প্রশ্ন থাকবে পরীক্ষায়, তাই কবি পরিচিতিটা একটু আমরা দেখে নিই। আমি কবি পরিচিতি এটা পড়ানোর জন্যে তোমাদের পাঠ্য যে বই সেটা থেকে একটু পড়ছি। তোমরা যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই পাঠ্য বইটিকে একটু ফলো করবে। প্রেমেন্দ্র মিত্র, জন্ম 1904, মৃত্যু 1988। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি এবং গল্পকার। তাহলে আমরা তাকে ধরে নিতে পারি তিনি রবীন্দ্র পরবর্তী। হ্যাঁ, তাহলে কি বললাম না, রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি এবং গল্পকার। কবি এবং গল্পকার। প্রেমেন্দ্র মিত্রের কিন্তু দারুণ দারুণ ছোট গল্প আছে, তোমরা বড় হলে পড়বে। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা। তোমরা নিশ্চয়ই জানো যে ঘনাদা যে চরিত্রটি, সেই ঘনাদা চরিত্রটির সৃষ্টি করেছেন কিন্তু প্রেমেন্দ্র মিত্র। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প, এইসব ধরনের রচনাতেও তিনি পারদর্শী ছিলেন। তাহলে বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প, এইসব ধরনের রচনাতেও তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসাবে তার প্রথম খ্যাতি। একটা কিন্তু আমরা প্রশ্ন পেয়ে গেলাম, আর একটা পেলাম যে তিনি কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, না কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এবং তার খ্যাতিটা প্রথম কবে আসছে না, 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসাবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণ, চিতা, চিল। হ্যাঁ, তাহলে আবার বলছি, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকে যে প্রেমেন্দ্র মিত্রের লেখা যে কোনো দুটি কাব্যগ্রন্থের নাম লেখো, বা একটা কাব্যগ্রন্থের নাম দিয়ে দেওয়া হলো যেটা কোন কবির লেখা, এরকম কিন্তু আমাদের প্রশ্ন থাকে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি বললাম না, তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো সাগর থেকে ফেরা আর হরিণ, চিতা, চিল। এই দুটো মনে রাখলেই হবে। এছাড়া অনেক কাব্যগ্রন্থ তার আছে। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন, যেটা আমি বলেছিলাম প্রথমেই যে তিনি কিন্তু দারুণ দারুণ ছোট গল্প লিখেছেন। হ্যাঁ, এটা কিন্তু তোমরা বড় হলে নিশ্চয়ই পড়ো, প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প কিন্তু পড়ো, দারুণ ছোট গল্প। তাহলে আমরা মোটামুটি 3টে প্রশ্ন পাচ্ছি। আরেকটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র শুধু ঘনাদা চরিত্র নয়, অনেকগুলো চরিত্র সৃষ্টি করেছেন। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা, আরো কিছু চরিত্র তিনি সৃষ্টি করেছেন। সেই চরিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য মামাবাবু, তারপরে ধরো ডিটেকটিভ পরাশর বর্মা এবং ভূত শিকারী মেজকর্তা ইত্যাদি চরিত্র সৃষ্টি করেছে। এগুলো একটু জেনে রাখা ভালো। কি কি বললাম? মামাবাবু, ডিটেকটিভ পরাশর বর্মা আর ভূত শিকারী মেজকর্তা। এই মোটামুটি তিনি, আরো চরিত্র আছে, এগুলো বলা যেতে পারে, কিন্তু ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা চরিত্রটি। আমরা প্রথমে যে প্রশ্নটা পাচ্ছি, দেখো কি প্রশ্ন পাচ্ছি না, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? খুব সহজ উত্তর, না ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? না প্রেমেন্দ্র মিত্র কল্লোল সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখা দুটি বইয়ের নাম লেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম ও বইয়ের নাম বলতে পারো, সাগর থেকে ফেরা আর হরিণ, চিতা, চিল। এই মোটামুটি আমাদের একটু জানলেই হবে। এবার যেটা বলার বিষয়, আজকের আমাদের যে পাঠ্য কবিতা অর্থাৎ মিষ্টি, সেই মিষ্টি কবিতাটি উৎসটা একটু জানতে হবে। না, মিষ্টি কবিতাটি কবিরই চাঁদ তারা জোনাকিরা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি প্রেমেন্দ্র মিত্রের চাঁদ তারা জোনাকিরা
কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবার বলে দিচ্ছি, প্রেমেন্দ্র মিত্রের চাঁদ তারা জোনাকিরা একটা এই কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের পাঠ্য মিষ্টি কবিতাটি। এবার একদম আমি সরাসরি কবিতায় চলে আসছি। আমি প্রথমেই বলে দিয়েছি যে কবিতাটিতে আসলে কি দেখানো হচ্ছে না, কবিতাটিতে একটা বাস্তব সত্য দেখানো হচ্ছে যে না, যে জিনিস আমরা অতি সহজেই পেয়ে যাই সেই জিনিসের মূল্য এবং সেই জিনিস পাওয়ার আনন্দ আমাদের কাছে ততটা নেই, থাকে না। কিন্তু যে জিনিস আমরা কষ্ট করে পাই, অত্যন্ত দুঃখ কষ্ট করে যে জিনিসটা আমরা পাই, হ্যাঁ, কষ্টের মধ্যে দিয়ে যে জিনিসটা পাই, সেই জিনিস পাওয়ার আনন্দ অনেক বেশি এবং সেই জিনিসের মূল্যটা আমাদের কাছে অনেক বেশি। ঠিক যেমন করে কবি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে আখকে চিবিয়ে যে রসটা পাওয়া যায় সেই রস কিন্তু অত্যন্ত মিষ্টি হয়। আখের চিবিয়ে খেয়ে যে রস, সেই যে রসের যে মিষ্টতা আর চিনি গুড়ের মিষ্টতা কিন্তু তফাৎ আছে। যদিও চিনি এবং গুড় আখ থেকেই তৈরি হয়, কিন্তু অতটা মানে আখ চিবিয়ে খাওয়ার যে মিষ্টতা, সেই মিষ্টতা কিন্তু নেই। কেন নেই না, কবি বলছেন আখ চিবিয়ে খেতে গেলে যে কষ্টটা করতে হয়, যে কসরতটা করতে হয়, হ্যাঁ, আখকে ছাড়াও দাঁত দিয়ে ছাড়িয়ে তাকে কষ্ট করে যে চিবিয়ে যে রস আমরা পাবো, সেই রসের যে মিষ্টতা আর হাতের সামনের চিনি বা গুড়ের মিষ্টতা, দুটো তফাৎ আছে। তাহলে আমরা এবার সরাসরি কবিতায় চলে আসি। কবিতাটাকে প্রথমে আমি একবার আমার নিজের মতো করে একবার পড়ছি, তারপর কবিতাটির আমি প্রত্যেকটি লাইন বলবো এবং তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দেব। মিষ্টি, প্রেমেন্দ্র মিত্র। হ্যাঁ, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে মজা পায় সে মুখ্য। রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে তাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, তাতেই হবে তাইতে, চিবিয়ে খেতে হয় বলে আখ, মিষ্টি সবার চাইতে। এই যে চিবিয়ে খেতে হয় বলে আখ, মিষ্টি সবার চাইতে, খুব ভালো লাইন, এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে দেখো, একটা সুন্দর কবিতা আমরা পড়লাম, সহজ ভাষায় লেখা, কিন্তু কবিতাটার মধ্যে কবি যেটা বলতে চাইছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো কথাগুলো বললাম। এবার আমরা একদম সরাসরি, খুব সহজ কবিতা, একবার বললেই তোমরা বুঝতে পারবে। দেখো কি না, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? একটা দেখো সুন্দর কথা, আকাশ আছে মানে সেখানে ঝড় থাকবে, মেঘ ডাকবে। কিন্তু যদি এরকম হতো যে আকাশ মেঘ ডাকছে না, যে আকাশে ঝড় উঠছে না, সেই আকাশ কি চাই না। কি বলা হচ্ছে না, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সেই আকাশ আমাদের ভালো লাগে না, তাই তো? যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সেই আকাশ আমরা কি চাই? আমরা চাই না, সেই আকাশ আমাদের ভালো লাগে না, বলে দিচ্ছেন কবি। রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে আকাশ থেকে জল পড়বে না, রোদ উঠবে না, সেই আকাশ কি আমাদের কোনোদিন ভালো লাগে? কোনোদিন ভালো লাগে না। সেটাই বলা হচ্ছে যে ভালো লাগে তাই কি? সত্যি কি আমাদের ভালো লাগে? লাগে না। তাহলে দেখো, এখানে কিন্তু দুটো জিনিসকে তিনি বলেছেন, কিন্তু বলে দিই, এই যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, রোদ ওঠে না, জল পড়ে না, সেই আকাশ কি আমরা কি আসলে চেয়েছি বা চাই? আমরা কোনোদিন চাই না। তাহলে আমরা কি চাই না? আকাশে অবশ্যই আমরা কবিতার দিকে পাবো, যে কবিতায় আমরা শেষের দিকেই পেয়ে যাব যে কবি বলছেন আকাশে তাক ঝড় বৃষ্টি আরো কিছু রোদ্দুর, দরকার আছে। হ্যাঁ, এগুলো সত্যি কিন্তু দরকার আছে। ঠিক যেভাবে দরকার একরকম সাদামাটা জীবন নয়। আকাশ আছে, হ্যাঁ, সেই আকাশে যেমন যে সবসময় যে ঝড় জল বৃষ্টি হয়ে যাচ্ছে, এটাই যেমন কাম্য নয়, আবার ঝড় জল বৃষ্টি হচ্ছেই না, রোদ উঠছে না, জল পড়ছে না, ঝড় উঠছে না, এটাও কোনো কাম্য নয়। তাহলে কি চাই না? শান্ত এবং সাদামাটা জীবনের পাশাপাশি আমরা বলতে পারি একটা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর জীবন চাই। কবি প্রথমেই কিছু কিছু পরিচয় দিয়ে দিয়েছেন শান্ত সাদামাটা জীবনের। এগুলো হচ্ছে সেই জায়গা।
যে আকাশে ঝড় উঠছে না, মেঘ ডাকছে না, রোদ উঠছে না, জল পড়ছে না, এটা সব শান্ত সাদামাটা জীবনের কথা বলা হচ্ছে। আবার একটা উদাহরণ আসছে, দেখো, যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে মজা পায় সে মুখ্য। তাই তো ওই বলেই দিয়েছেন যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ। পথে চলতে গেলে হোঁচট খেতে হয়, পথে চলতে গেলে পিছলে পড়তে হয়, পথে চলতে গেলে হোঁচট খেয়ে বা পিছলে পড়ে গিয়ে দুঃখ পেতে হয়, না হলে সেই পথ আমাদের ভালো লাগে না। কি বলছেন না, যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে চলেও মজা নেই। কবি বলেই দিয়েছেন যে পথে চলতে গেলে কোনো হোঁচট খাওয়া নেই, পিছলে পড়ে যাচ্ছি না, সেই পথে চলতে কিন্তু আমাদের মজা নেই। এখানে একটা যেন কথা তিনি বলে দিচ্ছেন যে জীবনের পথে চলতে গেলে, হাঁটতে গেলে আমাদের কিন্তু অবশ্যই হোঁচট খাওয়া দরকার। হোঁচট খাওয়া মানে আমাদের কিন্তু অবশ্যই কষ্ট করতে হবে। একেবারে যে মসৃণ ঢালু পথ, তারপরে তিনি বলে দিচ্ছেন যে গড়িয়ে যেতে সে পথে যে মজা পায় সে মুখ্য। অর্থাৎ যে মসৃণ এবং ঢালু পথে সহজেই গড়িয়ে যেতে চায়, যে যায়, সে আসলে মুখ্য মানে মূর্খ। কবি বলেই দিয়েছেন, দেখতে পাচ্ছ। তাহলে এখানে পিছলে মানে কি বলতো? পিছলে মানে হচ্ছে হড়কে, পিছলে মানে হচ্ছে হড়কে পড়ে যাওয়া। আর এখানে আমরা হোঁচট শব্দ পেলাম। হোঁচট কথার মানে কি না, হাঁটার সময়ে কিছুতে পায়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার অবস্থা। আবার বলে দিচ্ছি না, হাঁটার সময়ে কিছুতে পায়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার অবস্থাটা হচ্ছে হোঁচট। তাহলে তিনি বলেই দিলেন যে পথে চলতে গেলে হোঁচট খাওয়া হয় না, যে পথে চলতে গেলে পিছলে পড়ে যাওয়া নেই, সেই পথে চলতে কিন্তু আমাদের মজা নেই। এবং সেই যে যারা চায় যে সবসময় মসৃণ এবং ঢালু পথে গড়িয়ে যেতে, তারা আসলে মূর্খ। কবি বলে দিয়েছেন এখানে মুখ্য মানে হচ্ছে মূর্খ। তাহলে গড়িয়ে যেতে সে পথে যে মজা পায় সে মুখ্য। মসৃণ এবং ঢালু পথ দিয়ে যত গড়িয়ে যেতে চায় সে আসলে মূর্খ। কবি বলেই দিয়েছেন যে আনন্দ পায় ওই ধরনের পথে যেতে, এই মসৃণ ঢালু পথে সবসময় গড়িয়ে যেতে, সে আসলে মূর্খ। তাহলে আমরা আবার কিছু নমুনা দেখতে পেলাম। শান্ত সাদামাটা জীবনকে তিনি এখানে তুলে ধরছেন। হ্যাঁ, যে হোঁচট খাবো না, পিছলে পড়বো না, যেমন আকাশে ঝড় জল থাকবে না, রোদ উঠবে না, এই যে কিছু কিছু পরিচয় তিনি দিয়ে দিলেন। কিন্তু বিপরীতে তিনি দেখিয়ে দিলেন যে সেগুলোতে কোনো আনন্দ নেই। আকাশে ঝড় বৃষ্টিও থাকতে হবে, আবার রোদও থাকতে হবে, আর পথে চলতে গেলে হোঁচট খেতে হবে, পিছলেও পড়তে হবে। কবি বলেই দিয়েছেন তবেই তো আনন্দ, তবেই তো পথ চলার আনন্দ, হ্যাঁ, তবেই তো এগিয়ে যাওয়ার আনন্দ। আর যদি আমি ভাবি যে এটাই বোধহয় জীবন, এই মসৃণ আর গড়িয়ে যাওয়া, মসৃণ পথে গড়িয়ে যাওয়াই যে জীবন, এটা যারা ভাবছে আসলে তারা মূর্খ। যারা আনন্দ পায় এইভাবে তারা আসলে মূর্খ, কবি বলেছেন। তারপরে কি হয়েছে দেখো, রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি, আরো কিছু রোদ্দুর। এবার কিন্তু কবি বলেই দিলেন সত্যিটা কি না, রাস্তা হোক না চড়াই ভাঙা। এখানে চড়াই ভাঙা মানে বুঝতে পারছো, চড়াই হচ্ছে নিচের থেকে উপরে ওঠার খাড়া রাস্তা। হ্যাঁ, তাহলে রাস্তা হোক না চড়াই উতরাই বা অনেক অনেক দূরে, ঠিক আছে, রাস্তা অবশ্যই একটু উঁচু নিচু দরকার আছে। হ্যাঁ, যেভাবে জীবনে আমাদের একেবারে সাধারণ যে জীবন, সেই জীবন না থেকে জীবনে মাঝে মাঝে কিন্তু কি দরকার, একটু উত্থান পতন দরকার। ঠিক যেমন ভাবে রাস্তার চলার পথটাও যেমন চড়াই উতরাই হয়, তবেই তো আমরা জীবনে শিখতে পারবো, তবেই তো বুঝতে পারবো যে আসলে এটা ঠিক এটা ভুল। তাই তো আমি যদি সবসময় একটা গতিতে চলি, আমার জীবন একটা শান্ত সাদা সিধে সবসময় একমুখী গতিতে আমি চলে যাচ্ছি, তাহলে আমার কিন্তু যে এরপরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি সম্পর্কে আমার কোনো ধারণাই থাকবে না। কিন্তু যদি আমি পথে চলতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খাই, মাঝে মাঝে পিছলে পড়ে যায়, তবে কিন্তু জানবো যে না, আমাকে ঠিক করে চলতে হবে। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, অর্থাৎ রাস্তা যতই হোক, রাস্তা হোক অবশ্যই হোক যে চড়াই উতরাই এবং অনেক অনেক দূর, তাই তো আমাদের পথ চলাতেই কিন্তু আনন্দ। রাস্তা যে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু নয়।
আকাশে থাক ঝড় বৃষ্টি আরো কিছু রোদ্দুর, এবং আকাশেও ঝড় বৃষ্টি থাক এবং আরো কিছু রোদ্দুর থাক। এটাই তো উচিত, এটাই তো একদম চিরন্তন, এটাই তো শাশ্বত। যে আকাশে থাক ঝড় বৃষ্টি আরো কিছু রোদ্দুর, রোদ্দুর মানে হচ্ছে এখানে রোদ। এবার কি বলছে দেখো, তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে আর মিষ্টি সবার চাইতে। এবার কিন্তু কবি একেবারে একটা যেন উপসংহারের দিকে চলে যাচ্ছেন, কবিতার মূল কথা যেন বলে দিচ্ছেন। কি বলছে না, চিবিয়ে খেতে হয় বলে আর মিষ্টি সবার চাইতে। না, চিবিয়ে খেতে হয় বলেই আখটাকে আমাদের সব থেকে, আখের রস সব থেকে মিষ্টি খেতে লাগে। আসলে এর মধ্যে দিয়ে কবি বারবার যেটা বোঝাতে চাইছেন যে আখের রস খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই তো? আখের রস খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় এবং কষ্ট করে চিবোতে হয়। তাই আখের রসকে আমাদের সবচেয়ে মিষ্টি বলে মনে হয়, তাই তো? তাহলে কি বললাম না, আখের রস খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় এবং অনেক কষ্ট করে চিবোতে হয়, তাই তো? চিবোলে তবে কিন্তু দাঁত দিয়ে ছাড়িয়ে চিবিয়ে যে রসটা পাবো, সেই রস পাওয়ার যে মিষ্টতা, যে আনন্দ, তাই আখের রসকে আমাদের সবচেয়ে বেশি মিষ্টি বলে মনে হয়। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে কষ্ট করে পাওয়া জিনিসের শ্রেষ্ঠত্ব কিন্তু বেশি, তাই তো? মানে কষ্ট করে যে জিনিসটা আমরা পাবো সেটাই শ্রেষ্ঠ। এবং এই কবিতার মধ্যে দিয়ে কবি আবারও বলছি, যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে না, কষ্ট করে পাওয়া জিনিসের, কষ্ট করে যে জিনিস আমরা পাবো সেই জিনিস পাওয়ার আনন্দটাই বেশি। আর যে জিনিস আমরা সহজেই পেয়ে যাই সেই জিনিস পাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, কোনো আনন্দ থাকে না। এখানে একটা সুন্দরভাবে আমরা দেখতে পেলাম কবিতাটাতে, কবিতা খুব ছোট কবিতা। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে কবিতার যদি একটা আমরা প্রধান যে প্রশ্ন হয় যে মিষ্টি কবিতায় আখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন কবি, এরকম একটা যদি প্রশ্ন হয়, এই প্রশ্নটা একটু উত্তর আমি বলছি, তোমরা শোনো। না, কবি আসলে কবিতায় বোঝাতে চেয়েছেন, এই মিষ্টি কবিতায়, যে জিনিস আমরা সহজেই পেয়ে যাই সেই জিনিস পাওয়ার মধ্যে কোনো আনন্দ থাকে না, কিন্তু যে জিনিস পেতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় সেই জিনিস পাওয়ার আনন্দটা কিন্তু অনেক বেশি। মিষ্টি কবিতার মধ্যে দিয়ে কবি প্রেমেন্দ্র মিত্র প্রথমে কি করেছেন না, শান্ত সাদামাটা এবং কোনো উপদ্রব নেই এমন জীবনের পরিচয় দিয়েছেন। কোনগুলোর মধ্যে দিয়ে না, আকাশে ঝড় বৃষ্টি থাকছে না, জল পড়ছে না, পথে চলতে গেলে আমরা কোনো হোঁচট খাবো না, পিছলে পড়বো না, এসব নিরুপদ্রব জীবন, যেটা মানে শান্ত সাদামাটা জীবনের একটা পরিচয় দিয়েছেন। কিন্তু কবিতার শেষে কবি বলেছেন যে আখের রস খাওয়ার জন্য আমাদের যে কষ্ট করে চিবোতে হয়, তাই আখের রসকে আমাদের সবচেয়ে বেশি মিষ্টি বলে মনে হয়। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন কষ্ট করে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তাহলে কি বললাম না, কষ্ট করে যে সুখ পাওয়া যায় সেটাই হচ্ছে প্রকৃত সুখ। হ্যাঁ, তাহলে মিষ্টি কবিতার যদি একটা সাধারণ কথা বলি, যে মিষ্টি কবিতায় আসলে কি উদ্দেশ্য, একটাই কথা প্রধান, না কষ্ট করে যে সুখ পাওয়া যায় সেই সুখটাই হচ্ছে প্রকৃত সুখ। কষ্ট করে যে সুখ পাওয়া যায় সেই সুখটা হচ্ছে প্রকৃত সুখ। এবার দেখো, আমি কিছু তোমাদের হাতে কলমে বিভাগ থেকে কিছু প্রশ্ন এখানে আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে কোন পথে সহজেই গড়িয়ে যাওয়া যায়, না মসৃণ এবং ঢালু পথেই সহজেই গড়িয়ে যাওয়া যায়, এরকম প্রশ্ন সব আছে, খুব সহজ প্রশ্ন পারবে। একটা প্রশ্ন এখানে আছে যে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ, কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে? হ্যাঁ, না কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি কবিতায়, মিষ্টি নামক কবিতায় মধ্যে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই হচ্ছে প্রকৃত সুখ। তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। আর যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সে পথে চলতেও আমাদের
সেই যে পথে চলতে গেলে আমাদের কোনো আনন্দ নেই, সেই পথে চলতে গেলে দুঃখ লাগে। সেই পথে গড়িয়ে গড়িয়ে মানে ওই যে পথটা, হ্যাঁ মানে যে পথে আমরা চলতে গেলে হোঁচট খাবো না, পিছলে পড়বো না, এরকম মসৃণ যে পথ, সেই পথে চলতে গিয়ে আসলে যারা সেই পথের পাশাপাশি এরকম যে পথ, মানে ওই যে পথটা পিছলে পড়বো না, হোঁচট খাবো না, সেই যে মসৃণ পথ, সেই মসৃণ পথে চলতে আসলে যারা চায় তারা আসলে মূর্খ। চড়াই উতরাই পার হওয়া বহুদূরগামী রাস্তা এবং ঝড় বৃষ্টি আর রোদ্দুরময় আকাশ আমাদের কিন্তু সবচেয়ে ভালো লাগে এবং এটাই দরকার। আখ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আখকে অত্যন্ত মিষ্টি লাগে, তাই তো? আসলে একটাই কথা বারবার, যে চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে, অর্থাৎ আমাদের কষ্ট করে আমরা যে সুখটা পাবো সেটাই হচ্ছে প্রকৃত সুখ। আরেকটা এখানে কথা বলা হচ্ছে যে কে এখানে মূর্খ, না কবিতা একটা মূর্খ হয় কথা আছে না, পিছলে পড়া ও হোঁচট খাওয়া নেই এমন পথ দিয়ে যে গড়িয়ে যেতে চায় সে মূর্খ। পিছলে পড়া এবং হোঁচট খাওয়া নেই এমন পথ দিয়ে যে গড়িয়ে যেতে চায় সে হচ্ছে মূর্খ, একটা আমরা পেলাম। আরেকটা হচ্ছে যে কবির কেমন আকাশ পছন্দ, না কবির ঝড় বৃষ্টি এবং রোদ্দুরময় আকাশ পছন্দ। কবির কেমন রাস্তা পছন্দ, কবির চড়াই ভাঙা চড়াই উতরাই রাস্তায় কিন্তু পছন্দ। আরেকটা যেটা প্রশ্ন আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে ভালো লাগে তাই কি, কবি কেন এই কথা বলেছেন, না কি কি কবিতায় কি কবির ভালো লাগছে না, না কবি বলেছেন এই মিষ্টি কবিতায় যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, যে আকাশ সেই আকাশ আমাদের চাই না, যে আকাশে রোদ ওঠে না, জল পড়ে না, সেই আকাশও আমাদের ভালো লাগে না। তাই না? এই কথাটাকেই বোঝানো হয়েছে যে সেই আকাশ আমাদের কোনোদিনই ভালো লাগে না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে জীবন কিভাবে মিষ্টি মধুর হয়ে ওঠে তা মিষ্টি কবিতা অনুসরণ করে আলোচনা করো। এটা তোমরা নিশ্চয়ই দেখলে, যে বলেই দিলাম আগের যে প্রশ্নটা, যে কিভাবে আমরা যে কষ্টের বিনিময়ে যে সুখ পাই সেটাই হচ্ছে প্রকৃত সুখ, সেই একই কথাই এখানে বলা হচ্ছে। এই মোটামুটি প্রশ্ন, খুব সহজ প্রশ্ন এবং খুব সহজ একটি কবিতা। তোমরা যতটুকু বললাম পড়ালাম এটাকেই একটু মাথায় রেখে নিজের একটা সরলার্থ লেখো, কিচ্ছু অসুবিধা নেই, নিজেরা নিজেদের মতো করে লেখো, দেখবে নিশ্চয়ই পারবে। আর যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো একটু খেয়াল রাখবে। আর একটা কথা বলার বিষয়, যে কবিতাটার নাম হঠাৎ মিষ্টি কেন কবিতাটার নাম হয়ে গেল, হতে তো পারতো যে জীবনের প্রকৃত সুখ। কিন্তু দেখো কবিতাটায় যেটা বলা হচ্ছে, কবিতাটা আমরা যদি বলি যে যে জিনিসকে আমরা খুব সহজেই পাই সেই জিনিস পাওয়ার কোনো আনন্দ নেই, যে জিনিস পেতে গেলে আমাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় সেই জিনিস পাওয়ার আনন্দ অপরিসীম। এই কবিতাটিতে আসলে প্রথমে ক্ষেত্রে কিছু টুকরো টুকরো ছবির মাধ্যমে শান্ত সাদামাটা জীবনকে তুলে ধরা হয়েছে এবং কবিতার শেষে কবি বলছেন যে আখের রস খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করে তাকে চিবোতে হয়, তাই আখের রসকে আমাদের সবচেয়ে মিষ্টি বলে মনে হয়। কষ্ট করে পাওয়া জিনিসের শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে বলেই কবিতাটির নাম মিষ্টি, এই জন্যই দেওয়া হয়েছে, তাই তো মানে আমাদের মিষ্টি বলতে কষ্ট করে যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা কবির কাছে সব থেকে মিষ্টি, সব থেকে প্রিয় আমাদের সবার কাছে। একইভাবে যেভাবে আমরা আখকে কষ্ট করে চিবিয়ে তার যে রসের মিষ্টতা আমরা নিয়ে থাকি, স্বাদ নিয়ে থাকি, সেটা কিন্তু সবচেয়ে মিষ্টি। ফলে কবিতাটা খুব সুন্দর, নামও ঠিক আছে। এই মোটামুটি কবিতা, খুব সহজ কবিতা, কোনো অসুবিধা নেই। তোমরা নিজেরা একবার পড়ো এবং সরলার্থটা লিখে ফেলো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। স্কুল খুললে এ বিষয়ে আরো আলোচনা করা যাবে। তোমরা একটা সরলার্থ লিখে নাও এবং মন দিয়ে পড়ো, তাহলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে, ভালো থাকো।